গল্পের নাম চিড়িয়াখানা। লেখক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যার প্রাক্কালে ঝড়ের সঙ্গে বৃষ্টি নামিল, যেন অনেক দিন একজোড়ি ভোগ করিবার পর ঘাম দিয়া জ্বর ছাড়িল। ব্যোমকেশ রৌদ্রের জন্য ছাতা লইয়া বাহির হইয়াছে, বৃষ্টিতেও ছাতা কাজে আসিবে। রাত্রি 8:30টার সময় ব্যোমকেশ ফিরিল। জামা ভিজিয়া গোবর হইয়া গিয়াছে, ছাতা খোলাই ছিল, অবস্থা ঝোড়ো কাকের মতো হইয়াছে। সেই অবস্থায় চেয়ারে বসিয়া পরম তৃপ্তির একটি নিঃশ্বাস ফেলিল, তারপর গলা ছড়াইয়া বলিল, পুটিরাম, একটু চা নিয়ে এসো। তাহাকে বিজয়ের বার্তা শুনাইলাম। সে কিছুক্ষণ নন্দমনে রহিল, শেষে বলিল, একে একে নিভিছে দেউটি। এইভাবে যদি চলতে থাকে তাহলে শেষ পর্যন্ত মুশকিল মিয়া ছাড়া আর কেউ তো থাকবে না ওখানে। কিন্তু বাবুজি এত দেরিতে পালালেন কেন? পোস্টমর্টমের নাম শুনে ঘাবড়ে গেছেন নাকি? জিজ্ঞাসা করলাম, তারপর তোমার কি হলো? ভুজঙ্গধরবাবুর খবর কিছু পেলে? নতুন খবর বড় কিছু একটা নেই। তিনি যা যা বলেছিলেন সবই সত্যি। চীনেপট্টিতে তার ডিসপেন্সারি আর নার্সিং হোম ছিল, অনেক রোজগার করতেন, তারপরেই দুর্মতি হলো। আর লাল সিং? ব্যোমকেশ ভিজা জামা খুলিয়া মাটিতে ফেলিল। লাল সিং বছর 2 আগে জেলেই মারা গেছে। তার স্ত্রীকে চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু চিঠি ফিরে এসছে, স্ত্রীর পাত্তা পাওয়া যায়নি, অর্থাৎ কেউ জানে না তাকে সে কোথায় গেছে। বাহিরে বৃষ্টি চলিতেছে, চারিদিক ঠান্ডা হইয়া গিয়াছে। পুটিরাম চা আনিয়া দিল। ব্যোমকেশ চায়ে একটি ক্ষুদ্র চুমুক দিয়া বলিল, এই বৃষ্টিটা যদি কাল রাত্রিরে হতো তাহলে নিশান্তবাবুর মোজা পরার একটা মানে পাওয়া যেত। মনে হতো উনি নিজেই মোজা পড়েছেন। অন্তত সম্ভাবনাটা বাদ দেওয়া যেত না। ভাগ্যিস কাল বৃষ্টিটা হয়নি। পরদিন সকালবেলা বরাট ও বিজয় আসিল। বিজয় পা খালি, অশৌচে বেশ ক্লান্তভাবে চেয়ারে বসিল। ব্যোমকেশ বরাটের দিকে হাত বাড়াইয়া বলিল, কই পোস্টমর্টম রিপোর্ট দেখি। বোতামাটা পকেট খুঁড়িতে খুঁড়িতে বরাট বলিল, পরিষ্কার রিপোর্ট, সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। রক্তে কোনো বিষ বা ওষুধের চিহ্ন পর্যন্ত নেই। মাথার মধ্যে হ্যামারেজ হয়ে মারা গেছেন। হাইপোডার্মিক সিরিঞ্জের কোনো দাগ নেই। কনুইয়ের কাছে শিরের উপর ছুঁচ ফোটানোর কয়েকটা দাগ আছে, কিন্তু সেগুলো 2-3 মাসের পুরনো। আর পায়ের দাগ? ডাক্তার বলেন ও দাগের সঙ্গে মৃত্যুর কোনো সম্বন্ধ নেই। বরাট রিপোর্ট বাহির করিয়া দিল। ব্যোমকেশ পুঙ্খানুপুঙ্খরূপে তাহা পড়িল। নিঃশ্বাস ফেলিয়া রিপোর্ট বরাটকে ফেরত দিয়ে বলিল, দেহ থেকে কিছু পাওয়া যাবে আমার মনে করাই অন্যায় হয়েছিল। বরাট বলিল, তাহলে কি সোজাসুজি ব্লাড প্রেশার থেকে মৃত্যু বলেই ধরতে হবে? কখনোই না। হত্যাকারী ব্লাড প্রেশারের সুযোগ নিয়েছে, তাই হত্যার কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। কিন্তু কিভাবে সুযোগ নিয়েছে বুঝতে পারছি না তো। আমাকে যদি তদন্ত চালাতে হয় তাহলে ধরা ছোঁয়া যায় এমন একটা কিছু তো চাই। আপনি কাল বলেছিলেন মোজা পরার কারণ বুঝতে পেরেছেন। কি বুঝতে পেরেছেন আমায় বলুন। বিজয় এতক্ষণ আঙুল দিয়া কপালের 2 পাশ টিপিয়া নির্জীব ভাবে বসিয়াছিল, এখন চোখ তুলিয়া ব্যোমকেশের পানে চাহিল। ব্যোমকেশও তাহার পানে চাহিয়া একটু যেন ইতস্তত করিল, তারপর বলিল, সব প্রমাণ আপনাদের চোখের সামনেই রয়েছে, কিছু অনুমান করতে পারছেন না? বরাট বলিল, না। আপনি বলুন। চড়াই পাখির বাসা মেঝেয় পড়েছিল, তা থেকে কিছু ধরতে পারলেন না? না। ব্যোমকেশ আবার একটু ইতস্তত করিল। বড় বীভৎস মৃত্যু বলিয়া সে বিজয়ের দিকে সশঙ্করীয় দৃষ্টিপাত করিল। বিজয় চাপা গলায় বলিল, তবুও আপনি বলুন। ব্যোমকেশ তখন ধীরে ধীরে বলিল, আপনাদের বলছি, কিন্তু কথাটা যেন চাপা থাকে। নিশানাবাবুর পায়ে দড়ি বেঁধে কড়িকাঠের আংটা থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ব্লাড প্রেশার ছিলই, তার উপর শরীরের সমস্ত রক্ত নেমে গিয়ে মাথার চাপ দিয়েছিল। মাথার শিরা ছিঁড়ে 5 মিনিটের মধ্যেই মৃত্যু হয়। তারপর তাকে নামিয়ে বিছানা শুইয়ে দেওয়া হয়। কিন্তু আমাদের ভাগ্যবশে মোজা খুলে নিয়ে যেতে সে ভুলে গেল। চতুর অপরাধীরাও ভুল করে, নইলে তাদের ধরবার উপায় থাকতো না। আমরা স্তম্ভিত হতবাক হইয়া রহিলাম। বিজয়ের গলা দিয়ে একটি বিকৃত আওয়াজ বাহির হইল। দেখিলাম তার মুখ ছাই বর্ণ হইয়া গিয়াছে। বরাট প্রথম কথা কইল, কি ভয়ানক! এখন বুঝতে পারছি পায়ে দড়ির দাগ হয়, তাই মোজা পরিয়েছিল। আংটায় দড়ি পরাবার সময় চড়াই পাখির বাসা খসে পড়েছিল। ঘরে একটা টুল আছে, তাতে উঠে আংটায় দড়ি পরাবার কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যোমকেশবাবু, একটা কথা, এত ব্যাপারেও নিশানাথবাবুর ঘুম ভাঙল না?
ব্যোমকেশ বলল, নিশান্তবাবু বোধহয় জেগেই ছিলেন। রাত্রি 10টা থেকে 11টার মধ্যে এই ব্যাপারটা হয়েছিল। কাল ডাক্তার পাল তাই বলেছিলেন, রিপোর্ট থেকেও তো তাই পাওয়া যাচ্ছে। তবে জানা লোক নিশান্তবাবুকে খুন করেছে, এটা তো বোঝাই যাচ্ছে। আমি ভেবেছিলাম হত্যাকারী ইঞ্জেকশন দিয়ে প্রথমে তাকে অজ্ঞান করে তারপর ঝুলিয়ে দিয়েছে। আজকাল এমন অনেক ইঞ্জেকশন বেরিয়েছে যাতে 2 মিনিটের মধ্যে অজ্ঞান হয়ে যায়, অথচ রক্তের মধ্যে ওষুধের কোনো চিহ্ন থাকে না। কেমন? যেমন ধরুন সোডিয়াম পেন্টোথ্যাল। কিন্তু শরীরে যখন ছুঁচ ফোটানোর দাগ পাওয়া যায়নি, তখন বুঝতে হবে সাবেক প্রথা অনুসারেই কৃষ্ণবাবুকে অজ্ঞান করা হয়েছিল। অর্থাৎ অর্থাৎ স্যান্ডব্যাগ, ঘাড়ের ওপর মোলায়েম হাতে এক ঘা দিলেই অজ্ঞান হয়ে যাবে, অথচ ঘাড়ে কোনো দাগ থাকবে না। কিছুক্ষণ সকলে নীরব রহিলাম। তারপর বিজয় পাংশে মুখ তুলিয়া বলিল, কিন্তু কিন্তু কে বলুন তো, আর কেন? তাহার প্রশ্নের মর্মার্থ বুঝিয়া ব্যোমকেশ মাথা নাড়িল। তা এখনো জানি না, আর একটা কথাও বুঝতে পারছি না। মিসেস সেন রাত্রি 10টা থেকে 11টার মধ্যে নিশ্চয়ই পাশের ঘরেই ছিলেন, তিনি কিছু জানতে পারলেন না? বিজয় নিজের অজ্ঞাতসারে উঠিয়া দাঁড়াইল, স্খলিত স্বরে বলিল, কাকিমা? না না, তিনি কিছু জানেন না, তিনি নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছিলেন। আমরা অবাক হইয়া তাহার ফলে চাহিয়াছি দেখিয়া সে আবার বসিয়া পড়িল। ব্যোমকেশ বলিল, ও কথা যাক, যত সময় সব প্রশ্নেরই জবাব পাওয়া যাবে। আপাতত একটা কথা বলুন তো, নিশানাথবাবুর উত্তরাধিকারী কে? বিজয় উদ্ভ্রান্তভাবে বলিল, আমি আর কাকিমা সমান ভাগ। ব্যোমকেশ ও বড়াটের মধ্যে একবার দৃষ্টি বিনিময় হইল। বড়াট উঠিবার উপক্রম করিয়া বলিল, আজ তাহলে ওঠা যাক, বিজয়বাবুর এখনো অনেক কাজ, বিদ্যাধর সৎকার করতে হবে। সকলেই উঠিলাম। ব্যোমকেশ বলিল, ওবেলা আমরা একবার কলোনিতে যাব। ভালো কথা, রসিকদের খবর কিছু পাওয়া গেল? বড়াট বলিল, আমি লোক লাগিয়েছি, এখনো কোনো খবর পাওয়া যায়নি। ব্যোমকেশ বিজয়কে জিজ্ঞাসা হইল, ব্রজদাস বাবাজি ফিরে আসেননি? বিজয় মাথা নাড়িল। ব্যোমকেশ বলিল, ইন্সপেক্টর বরাট, আপনার একজন খরিদ্দার বাড়ল, ব্রজদাসেরও খোঁজ নেবেন। বরাট লিখিয়া লইতে লইতে বলিল, ওদিকে যখন যাবেন থানায় একবার আসবেন নাকি? আচ্ছা, ঠিক আছে, যাব। তাহারা প্রস্থান করিল। ব্যোমকেশ প্রায় আধ ঘণ্টা ঘাড় বুঝিয়া চেয়ারে বসিয়া রহিল। আমি 2টা সিগারেট শেষ করিবার পর নীরবতার মৌন উৎপীড়ন আর সহ্য করিতে না পারিয়া বলিলাম, বিজয়কে তোমার কিরকম মনে হয়? অভিনয় করছে নাকি? ব্যোমকেশ ঘাড় তুলিয়া বলিল, ও যদি অভিনয় করে তাহলে ওর মতো অভিনেতা বাংলাদেশে নেই। তাহলে কাকার মৃত্যুতে সত্যিই শোক পেয়েছে? কাকিমাকেও ভালোবাসে মনে হলো। হুম, এবং সেই জন্যই ওর ভয় হয়েছে। কিছুক্ষণ কাটিবার পর আবার প্রশ্ন পেলাম, আচ্ছা, মটরের টুকরো পাঠানোর সঙ্গে নিশানাথবাবুর মৃত্যুর কি কোনো সম্বন্ধ আছে? ব্যোমকেশ বলিল, থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। লাল সিং তো 2 বছর আগেই মারা গেছে। নিশানাথবাবুকে তবে মটরের টুকরো পাঠাচ্ছিল কে বলো তো? তা তো জানি না, কিন্তু একটা ভুল করো না, মটরের টুকরোগুলো যে নিশানাথবাবুর উদ্দেশ্যেই পাঠানো হচ্ছিল তার তো কোনো প্রমাণ নেই। তিনি নিজে তাই মনে করেছিলেন বটে, কিন্তু তা তো নাও হতে পারে। তবে কার উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল? ব্যোমকেশ উত্তর দিল না। 2-3 মিনিট অপেক্ষা করিয়া যখন দেখিলাম উত্তর দিবে না, তখন অন্য প্রশ্ন করিলাম, সুনয়না উপাখ্যানের সঙ্গে নিশানাথবাবুর মৃত্যুর কোনো যোগাযোগ আছে নাকি? ব্যোমকেশ বলিল, থাকলেও কিছু তো দেখতে পাচ্ছি না। মুরারি দত্তকে মেরেছিল সুনয়না, নিকোটিন বিষ খাইয়ে। নিশানাথবাবুকে মেরেছে পুরুষ। পুরুষ? হ্যাঁ। নিশানাথবাবু লম্বা চড়া লোক ছিলেন না, তবু তাকে দড়ি দিয়ে কড়িকাঠ থেকে ঝুলিয়ে দেওয়া একজন স্ত্রীলোকের তো কর্ম নয়। তা বটে, কিন্তু মোটিভ কি থাকতে পারে? ব্যোমকেশ উঠিয়া আলস্য ভাঙিল। আমাকে নিশানাথবাবু ডেকেছিলেন, এইটাই হয়তো সবচেয়ে বড় মোটিভ, বলিয়া সে সিগারেট ধরাইয়া তান ঘরের দিকে চলিয়া গেল। সায়াহ্নে মোহনপুরের স্টেশনে যখন পৌঁছিলাম, তখনও গ্রীষ্মের বেলা অনেকখানি বাকি আছে। স্টেশনের প্রাঙ্গণে বাহির হইয়া দেখি কলোনির গাড়ি দাঁড়াইয়া আছে। মুশকিল মিয়া পাদানে বসিয়া বিড়ি টানিতেছে। মুশকিলকে এ কয়দিন দেখি নাই, সে যেন আরও একটু বুড়ো হইয়া গিয়াছে, আরও ঝিমাইয়া পড়িয়াছে। তেলান করিয়া বলিল, বিজয়বাবু আপনাকেও সৈন্য গাড়ি পাঠাইছেন? ব্যোমকেশ বলিল, ওরা ঘাট থেকে ফিরেছে তাহলে? মুশকিল বলিল, হ হ, ফিরছেন। ব্যোমকেশ জিজ্ঞাসা করিল, নতুন খবর কিছু আছে নাকি? মুশকিল নিঃশ্বাস ফেলিয়া বলিল, হা হা, নতুন খবর কি কর্তা, সব তো শেষ হইয়া গেল। তা বটে, চলো, কিন্তু একবার থানায় যেতে হবে যে। চলে, কর্তাবাবুরা নাকি ময়না তদন্ত হইছে। হ্যাঁ, তুমি খবর পেলে কোথেকে? গুনগুন শুন গুনগুন কানে আসে। তা ময়না তদন্তে কি জানা গেল? সহজ মৃত্যু নয়?
ব্যোমকেশ প্রশ্নটা পাশ কাটাইয়া গেল, বলল, সে কথা ডাক্তার জানেন। মুশকিল মিয়া, তুমি তো আফিম খেয়ে ঝিমাও, তুমি এত খবর পাও কি করে বলো তো? মুশকিলের মুখে একটু ক্ষীণ হাসি দেখা দিল। সে বলল, আমি ঝিমাইলে কি হইব কর্তা, আমার বিবি জানটার 4টা চোখ 4টা কান, তার চোখ হারাইয়া কিছু হইবার জো নাই। আমি সব খবর পাই, একটা কিছু যে ঘটবো তা আগেই বুঝছিলাম। কি করে বুঝবে? মুশকিল একটু চুপ করিয়া থাকিয়া হঠাৎ আক্ষেপ ভরে হস্ত সঞ্চালন করিয়া বলিল, মাইয়া মানুষ হইয়া লটঘট, রাতের আধারে এ উয়ার ঘরে যায়, ও ইয়ার ঘরে যায়, এইসব নষ্টামিতে কি ভালো হয় নাকি কর্তা? হয় না। বিস্মিত স্বরে ব্যোমকেশ বলিল, কে কার ঘরে যায়? কথাটা বলিয়া ফেলিয়া মুশকিল একটু বিব্রত হইয়া পড়িয়াছিল। বলিল, কারে বাদ দিমু, মাইয়া লোকগুলোই দুষ্টা হয় বেশি, মরদের সর্বনাশের জন্য ক্ষুধা তো ওয়াদেরই বানাইছেন। মানে তুমি বলতে চাও রাত্রে কলোনির মেয়েরা লুকিয়ে লুকিয়ে পুরুষদের ঘরে যায়? কে কার ঘরে যায় বলতে পারো? তা কেমন কইরা কমু কর্তা, আধারে কি কারো মুখ দেখা যায়? তবে ভিতর ভিতর নরস্বামী চলছে। এখন কর্তাবাবু নাই, বড় বইব সদাসিধা মাইয়া, এখন তো হদ্দ বাড়াবাড়ি হইব। ব্যোমকেশ বইটা মেয়েরা কারা তা না হয় বলতে পারলে না, কিন্তু কার ঘরে যায় সেটা তো বলতে পারো। মুশকিল একটু অধীর স্বরে বলল, কি মুশকিল, সেটা আন্দাজ করে লইলেন না কেন? মেয়েরা লোক জোয়ান মোড়দের ঘরে যাইবে না তো কি বুড়ার ঘরে যাইব? মুশকিল মিয়ার জীবন দর্শনে মার প্যাচ নাই। মনে মনে হিসাব করিলাম, জোয়ান মরদের মধ্যে আছে বিজয়, রসিক, পানুগোপাল, ডাক্তার ভুজঙ্গধরকেও ধরা যাইতে পারে। ব্যোমকেশ আর প্রশ্ন করিল। গাড়িতে উঠিয়ে বসিয়া বলিল, চলো এবার যাওয়া যাক। থানা কদ্দূর? কাছেই, রাস্তাই পড়ে। মুশকিল চালকের আসনে উঠিয়া গাড়ি হাঁকাইয়া দিল। থানায় উপস্থিত হইলে ভরাট আমাদের খাতির করিয়া নিজের কুঠুরিতে বসাইল এবং সিগারেট টিন খুলিয়া ধরিল। ব্যোমকেশ সিগারেট লইয়া মৃদু হাস্যে বলিল, নিশানাথবাবুকে কেউ খুন করেছে এ প্রত্যয় আপনার হয়েছে? বড় বলল, আমার হয়েছে, কিন্তু কর্তারা তো টানা টানা করছেন। তারা বলেন পোস্টমর্টমের রিপোর্টে যখন কিছু পাওয়া যায়নি তখন ঘাটাঘাটি করে আর কাজ কি। আমি কিন্তু ছাড়ছি না, লেগে থাকবো। আপনার কি কাউকে সন্দেহ হয়? ব্যোমকেশ বলল, সন্দেহ এখনো কারোর উপরে পড়েনি, কিন্তু এই ঘটনায় একটা পটভূমিকা আছে, সেটা আপনার জানা দরকার। বলি শুনুন। বলিয়া শুনে হয় না ও মোটরের টুকরা সংক্রান্ত সমস্ত কথা বিবৃত করিল। শুনিয়া ভরাট উত্তেজিত হইয়া উঠিল, বলিল, ঘোরারও ব্যাপার দেখছি, আমাকে কি করতে হবে বলুন তো? ব্যোমকেশ বলল, আপাতত দুটো কাজ আপনাকে করতে হবে। এক, কলোনির সকলের হাতের টিপ নিতে হবে। তাতে কি লাভ হবে? ওটা থাকা ভালো, কখন কি কাজে লাগে বলা যায় না। বরাট একটু ইতস্তত করিয়া বলল, কাজটা ঠিক আইনসঙ্গত হবে কিনা বলতে পারি না, তবু আমি করব। আর দ্বিতীয় কাজটা? দ্বিতীয় কাজ, আমরা কলোনিতে যাচ্ছি, আপনিও চলুন। আপনার সামনে আমি কলোনির প্রত্যেককে প্রশ্ন করব, আপনি শুনবেন এবং দরকার হলে নোট করবেন। কি ধরনের প্রশ্ন করবেন? আমার প্রশ্নের উদ্দেশ্য হবে, সে রাত্রে 10টা থেকে 11টার মধ্যে কে কোথায় ছিল, কার এলিবাই আছে কার নেই, এই নির্ণয় করা। বেশ, চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। কার ছেড়ে ফিরতে রাত হয়ে যাবে তো। তীব্র বা সার সরঞ্জাম সহ একজন হেড কনস্টেবল আমাদের সঙ্গে চলিল। সন্ধে হয় এমন সময় কলোনিতে পৌঁছিলাম। গত রাত্রে বর্ষণ এখানেও মাটি ভিজাইয়া দিয়াছে। বাড়ির সম্মুখে দাঁড়াইয়া ভুজঙ্গধরবাবু বিজয়ের সহিত কথা বলিতেছিলেন। বিজয়ের মুখে এখনো শ্মশান বৈরাগ্যের ছায়া লাগিয়া আছে। ভুজঙ্গধরবাবুর মুখ কিন্তু প্রফুল্ল, তার মুখে অম্ল রসাক্ত একপাশে হাসি আবার ফিরিয়া আসিয়াছে। আমাদের সঙ্গে প্রমোদ, বরাট ও কনস্টেবলকে দেখিয়া বিজয়ের চোখে প্রশ্ন জাগিয়া উঠিল। ভুজঙ্গধরবাবু বলিলেন, আসুন, বিজয়বাবুকে মহমুদ্গু শোনাচ্ছি। তা খাওয়া তব কান্তা। তাহার লঘুতা সময়োচিত নয়, মনে হইল বিজয়ের মন প্রফুল্ল করিবার জন্য তিনি আধিক্য দেখাইতেছেন। বরাট পুলিশি গাম্ভীর্যের সহিত বলিল, আপনাদের সকলের হাতে টিম দিতে হবে। বিজয়ের চোখের প্রশ্ন আরও তীক্ষ্ণ হইয়া উঠিল। ভুজঙ্গধরবাবুও চকিত চাহিলেন। ব্যোমকেশ ব্যাখ্যাচ্ছরে বলিল, কলোনি থেকে যেভাবে একে একে লোক খসে পড়ছে, বাকিগুলি কতদিন টিকে থাকবে তো বলা যায় না, তাই সতর্কতা। বিজয় বলিল, বেশ তো নিন। তার চোখের দৃষ্টি নীরবে প্রশ্ন করিতে লাগিল, নতুন কিছু পাওয়া গেছে কি? ব্যোমকেশ বলল, আশা করি কারুর আপত্তি হবে না, কারণ যিনি আপত্তি করবেন স্বভাবতই তার উপর সন্দেহ গিয়ে পড়বে। ভুজঙ্গদারবাবু, আপনার আপত্তি নেই তো? বিন্দুমাত্র না, আসুন, বলিয়া তিনি অঙ্গুষ্ঠ বাড়াইয়া দিলেন।